যেকোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের জন্য তাদের যে লাস্ট মাইল ডিভাইস আছে সেটা আমি যদি থার্ড পার্টি ডিভাইস বলি অথবা আমাদের যদি নিজস্ব ডিভাইস হয়, তার মধ্যেও আমরা বলতে পারি যে ওয়াইফাই যে ডিভাইসটা আছে সেটা একটা বড় একটা এলিমেন্ট আমাদের জন্য। আমরা দেখেছি যে আমাদের নেটওয়ার্কে বিশেষ করে আমাদের নেটওয়ার্কে যে ধরনের সার্ভিস সাপোর্ট আমরা দেই তখন তার মধ্যে আমাদের যে ওয়াইফাই রাউটার আছে তার জন্য প্রায় ৪৩% আমাদের টিকিট জেনারেট হয় এই ওয়াইফাই রাউটারটার জন্য। যেই ওয়াইফাই রাউটারটা অনেক আইএসপি নিজের থেকে দেন না। তার হচ্ছে কি এটা একটা থার্ড পার্টি ওয়াইফাই রাউটার যেটা আসলে গ্রাহক নিজে থেকেই কেনেন অথবা আমরা যেটাকে বলতে পারি যে এই ওয়াইফাই রাউটার থেকে আমাদের প্রপারলি ইনসাইট না থাকার কারণে এই ওয়াইফাই রাউটার মানে যেখানে আসলে একটা আইএসপি তার যে ফাইবার মানে ফাইনাল অংশটা, যে ফাইবারটাকে যেখানে আমরা ড্রপ করলাম সেখান থেকে যে আমরা ফাইনালি একটা ওয়াইফাই রাউটারে যখন আমি কানেক্ট করলাম, সেই ওয়াইফাই রাউটারের মাথায় কি ঘুরছে বা সেই ওয়াইফাই রাউটারটা আসলে সিঙ্গেল ব্যান্ড রাউটার নাকি এটা একটা ডুয়েল ব্যান্ড রাউটার অথবা সেই ওয়াইফাই রাউটারের মধ্যে অ্যান্টেনা ঠিকমতো কাজ করছে কিনা অথবা সেই ওয়াইফাই রাউটারটা ঠিকমতো পজিশন করা হচ্ছে কিনা বা ওয়াইফাই রাউটারটা ঠিকমতো কাস্টমার ডিভাইসের সাথে সে ঠিকমতো কমিউনিকেট করতে পারছে কিনা সেটার একটা বড় একটা অংশ, সেটার একটা সার্ভিসের একটা বড় অংশ কিন্তু চলে আসে সেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের হাতে। আর সেজন্যই কিন্তু এখানে একটা ওয়াইফাই অটোমেশন এর আমি কথা বলেছি যে, যেহেতু অ্যাজ এস আইএসপি সেই ওয়াইফাই রাউটারটা সেই সার্ভিস প্রোভাইডার হোক অথবা না হোক, কিন্তু যেহেতু কাস্টমার বাসায় ওয়াইফাই রাউটারটা একটা ম্যান্ডেটরি ডিভাইস, সেই ওয়াইফাই ডিভাইসটা ঠিকমতো যদি না কাজ করে এবং সেটা যদি একটা সস্তা ডিভাইস হয় এবং সেটার জন্য যদি সার্ভিস সাপোর্ট যদি দিতে হয়, তার জন্য কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের একটা বড় রিসোর্স মোবিলাইজ করতে হয় এই ওয়াইফাই রাউটারটাকে সলভ করার জন্য, যে এই ওয়াইফাই রাউটারটা আসলে তার না, তার নিজস্ব না। তো সেজন্য আসলে এখানে অনেক ধরনের অটোমেশন এর ব্যাপার আমি আমি আ দেখেছি এবং সেই অটোমেশন নিয়ে আসলে আমি কথা বলেছি। তবে যে জিনিসটা আমি দেখছি, বিশেষ করে এই যে ওয়াইফাই রাউটারের যে প্রবলেমটা এবং সেই ওয়াইফাই রাউটারের অটোমেশন এর ব্যাপারে আমি আসলে একটা বই লিখছি। বাট তার মধ্যে আমি এটুকু বলতে পারি যে কিভাবে আসলে সিগন্যাল স্ট্রেংথ মানে আমাদের ওয়াইফাই রাউটারের মধ্যে একটা সিগন্যাল স্ট্রেংথ বা এর পাশাপাশি যে ওর যে ইন্টারফারেন্স লেভেলটা আসলে কিভাবে কাজ করছে, তার পাশাপাশি তার মধ্যে কতগুলো কানেক্টেড ডিভাইস আছে, তার মধ্যে তাদের ব্যান্ডউইথ ইউসেজটা কিরকম এবং সেখানে অ্যাবনরমাল কোনো অ্যাক্টিভিটি হচ্ছে কিনা সেটাও আমরা আসলে দেখতে পারি। তবে যেটা আমি বলব যে এখানে অ্যা এআই পাওয়ার্ড মনিটরিং যে ব্যাপারটা মানে এখানে আমি আসলে বাজওয়ার্ড বলব না। মানে এখানে আমি বলব যে বর্তমানে যে ধরনের সলিউশন গুলো আসলে আমাদের মার্কেটে দেখছি সেখানে কিন্তু এই বিশেষ করে যেই ওয়াইফাই রাউটারটা আছে সেই ওয়াইফাই রাউটারটা আসলে যেকোনো আ ভেন্ডর হোক না কেন সেখানে কিন্তু আমরা দেখছি যে স্পেশালি 2.4 বা 5 গিগাহার্টজ এর জন্য যেটা দেখছি যে 2.4 এর কিন্তু আসলে অফ কোর্স কাভারেজ বেশি কিন্তু স্পিড কম। এদিকে 5 গিগাহার্টজ কিন্তু দেখাচ্ছে যে তাদের কাভারেজ কম কিন্তু হাই স্পিড। সো এটার একটা কাইন্ড অফ ব্যালেন্সিং করা। তবে আমি এটাকে অটোমেশন এর মধ্যে ফেলবো এই কারণে যে এখানে কিন্তু আমাদের সিগন্যাল স্ট্রেংথ ম্যাপিং মানে আমাদের যে ওয়াইফাই রাউটারটা আছে সেই ওয়াইফাই রাউটারের একটা সিগন্যাল স্ট্রেংথ ম্যাপিংটা করতে হবে যেটা আসলে একটা আইএসপি বুঝতে পারবে আগে থেকেই কাস্টমার বাসায় একজন সাপোর্টকে পাঠানোর আগে। তার মধ্যে আরেকটা জিনিস আসলে আমি দেখেছি যে চ্যানেল যে ইন্টারফারেন্স লেভেলটা সেটা আসলে কোথায় আছে এবং কোন লেভেলে আছে সেখান থেকে আমি রিমোটলি তাকে সলভ করতে পারবো কিনা এবং তার মধ্যে ডিভাইসের মধ্যে যে বিভিন্ন আ কানেকশন প্যাটার্ন সেটা আসলে বুঝতে হবে। আর রিয়াল টাইম ব্যান্ডউইথ ইউটিলাইজেশন যদি আমি পাই তাহলে কিন্তু আসলে এটার মধ্যে একটা ভালো ধারণা পাবে। তবে একটা জিনিস আমি মনে করতে পারি যে রিমোট ম্যানেজমেন্ট এখন ওয়াইফাই রাউটারগুলোতে রিমোট ম্যানেজমেন্ট আছে এবং সেখানে Google থেকে শুরু করে আরো অন্যান্য অনেক ধরনের নতুন প্রোটোকল এসছে TR69 বা আরো অন্যান্য অনেক ধরনের প্রোটোকল এসছে যে প্রোটোকলের মাধ্যমে আমরা আসলে একটা ওয়াইফাই রাউটারকে ফুললি আম আমরা আম রিমোট সেটিং আপডেট করতে পারি, ফার্মওয়্যার আপডেট করতে পারি, নেটওয়ার্ক ডায়াগনস্টিক্স চালাতে পারি। নেটওয়ার্ক ডায়াগনস্টিক চালানোর একটা বিশাল একটা অংশ এবং এর পাশাপাশি সিকিউরিটি যে থ্রেট গুলো আছে সেটাকে ব্লক করতে পারি। তার মধ্যে আরেকটা জিনিস যে মেশিন লার্নিং আমি ব্যবহার করি সেটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ব্যবহার করি যে কোন রাউটারে
সমস্যা হতে পারে সেটা আমি আগে থেকেই বুঝবো এবং এটা কোন এলাকায় হচ্ছে, কোন রিজিয়নটাতে হচ্ছে সেটা আমি বুঝতে পারবো এবং কোন সময় ট্রাফিক পিক হয় সেটাও আসলে আমরা বুঝতে পারছি এবং তার পাশাপাশি নতুন রাউটার বা অ্যাক্সেস পয়েন্ট কোথায় লাগতে পারে সেটাও আসলে আমরা একটা আ ধারণা করতে পারি। তবে আমি যেটাকে বিশ্বাস করি সেটা হচ্ছে গিয়ে সিগন্যাল স্ট্রেংথ এবং কোয়ালিটির জন্য আমরা RSSI বলে একটা জিনিস আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে গিয়ে রিসিভ সিগন্যাল স্ট্রেংথ ইন্ডিকেটর এবং সেটা হচ্ছে গিয়ে -50 ডিবিএম থেকে -60 ডিবিএম রেঞ্জের যে ব্যাপারটা, সেটা আগে থেকেই আমাকে প্রেডিক্ট করতে পারতে হবে এবং সেটা আমি একটা কাস্টমার বাসায় একটা রাউটার সে আসলে কত রেঞ্জের মধ্যে কাভার করছে। বিকজ দিন শেষে আমার মোবাইল ফোন বা আমার ল্যাপটপ বা যেটা থেকে আসলে সিগন্যালটা যাচ্ছে সেটা থেকে কিন্তু আমরা একটা সিগন্যাল স্ট্রেংথ ইন্ডিকেটর করতে পারি। এর পাশাপাশি সিগন্যাল টু নয়েজ রেশিও দিস ভেরি কমন এবং আমি এখানে মিনিমাম আমি মনে করি যে -20 মিনিমাম 25 ডিবি আমাকে এখানে মেইনটেইন করতে হবে এবং এর পাশাপাশি MCS যেটাকে বলছি মডুলেশন অ্যান্ড কোডিং স্কিম সেখানে সেইটার ইনডেক্সটাও আমি দেখতে হবে এবং এখানে হায়ার ইনডেক্স বেটার হ্যাজ এ বেটার থ্রুপুট। তবে আমি যেটাকে চ্যানেল পারফরম্যান্স এ যদি বলি, চ্যানেল ইউটিলাইজেশন এ 60% নিচে রাখতে হয় বিশেষ করে এবং চ্যানেল ওভারল্যাপ মানে চ্যানেল ইন্টারফারেন্স এড়ানোর জন্য যে অটো চ্যানেল সিলেকশন সেখান থেকে আসলে আমাদের কিভাবে বেরোতে হবে সেটা একটা ইস্যু এবং এয়ার টাইম ফ্র্যাকশন এটা আসলে আমি প্রতিটা ক্লায়েন্টের জন্য একটা ফেয়ার শেয়ার মানে প্রতিটা ক্লায়েন্ট যাতে তার ফেয়ার শেয়ার পায় সেটাও আসলে আমাদেরকে আগে থেকে বুঝতে হবে। তবে এখানে ক্লায়েন্ট ম্যাট্রিক্স এর ব্যাপার আছে যে আমার মোবাইল ফোন থেকে রিট্রান্সমিশন রেট কতটুকু হবে? সেখানে 8% এর যদি বেশি হয় তাহলে আমাকে এখানে অ্যাকশন নিতে হবে। ফ্রেম এরর রেট কতর মধ্যে রাখতে হবে? যেমন আমার এখানে বলছি যে 15% এর নিচে আমার রাখতে হবে। তারপর যে রাউন্ড ট্রিপ টাইম 20 মিলিসেকেন্ডের নিচে আমাকে টার্গেট হিসেবে রাখতে হবে এবং ক্লায়েন্ট রোমিং বিহেভিয়ার এখানে -75 ডিবিএম একটা থ্রেশহোল্ড হ্যান্ডওভার রাখতে হবে যখন আমার একটা মেশ নেটওয়ার্কের মধ্যে আছে। তবে আমি যেহেতু অটোমেশন এর লোক এবং আমি সবসময় স্মার্ট অপ্টিমাইজেশন এ বিশ্বাসী এবং সেই স্মার্ট অপ্টিমাইজেশন এর মধ্যে ব্যান্ড স্টিয়ারিং কিছু লজিক আমাদেরকে এখানে চালাতে হবে। যে ডুয়াল ব্যান্ড যদি আমাকে চালায় সেখানে একটা ডিসট্যান্স টু এপি যদি আমার 10 মিটার হয় এবং 10 মিটারের যদি বেশি হয় তাহলে এটাকে এবং ইন্টারফারেন্স যদি এটা হয় তাহলে সেটাকে কিন্তু আমাকে 5G ইয়েতে আমাকে পুশ করতে হবে। যে আমাকে হয় 5G তে আমাকে ঠেলে দিতে হবে। আর যদি এটার যদি আমার ডিসট্যান্সটা যদি আম বেশি হয় তখন আমাকে এটা 2.4G থেকে পুশ করতে হবে। তার মানে হচ্ছে কি এই যে ব্যান্ড স্টিয়ারিং লজিকটা কিন্তু আমাকে না চালাতে হবে। এর পাশাপাশি চ্যানেল সিলেকশন যে আসলে ইন্টারফারেন্স স্কোর আমার ওয়াইফাই রাউটার থেকে আমার ইন্টারফারেন্স স্কোরটা যদি আমি ঠিকমতো বের করতে পারি, সেই ইন্টারফারেন্স স্কোর ক্যালকুলেশন এর উপর ভিত্তি করে কিন্তু আমরা আসলে এখানে প্রতিটা চ্যানেলের জন্য এভেইলেবল চ্যানেল হিসেবে আমরা ইন্টারফারেন্স স্কোর আমরা ক্যালকুলেট করতে পারি এবং সেই ইন্টারফারেন্স স্কোরের পাশাপাশি আমরা ইউটিলাইজেশন স্কোরটা আমরা ক্যালকুলেট করব এবং পাশাপাশি আরেকটা জিনিস কি নেইবার ইমপ্যাক্টটাও কিন্তু আমরা ক্যালকুলেশন করব। ফাইনালি আমরা হচ্ছে গিয়ে এই ৩ টার মধ্যে একটা ক্যালকুলেশন করে আমরা আসলে একটা মিনিমাম স্কোর চ্যানেল দিয়ে একটা চ্যানেল আমরা সিলেকশন করে দেব। এর পাশাপাশি লোড ব্যালেন্সিং আছে যে এপির লোড যদি 80% এর বেশি হয় তাহলে সেটাকে ঠেলে দিয়ে আমাকে অন্য একটা এপিতে আমাকে পুশ করতে হবে। সো এইজন্য এই ধরনের অনেক কিছুই আসলে আমরা কথা বলতে পারি। তবে এটা ঠিক যে মাল্টি ইউজার মাইমো আ সাপোর্ট করার জন্য ডায়নামিক রেট স্কেলিং এর পাশাপাশি কিউএফ ম্যানেজমেন্ট সেটা আসলে কিভাবে করবে? এই সবকিছুই করা সম্ভব অটোমেশনের মাধ্যমে। তার মানে হচ্ছে গিয়ে একটা কাস্টমার যার নিজস্ব রাউটার যেটা আসলে একটা আইএসপি না, যে আইএসপি যেটাকে কন্ট্রোল করে না, সেটাকেও আইএসপি কে কন্ট্রোল করতে পারতে হবে। সেজন্যই কিন্তু এই অটোমেশন এর কথা বলছি এবং তার পাশাপাশি আরেকটা নতুন জিনিস আমরা দেখছি যেটা নিয়ে আসলে সিসকো থেকে শুরু করে অন্যান্য অনেকেই কিন্তু কাজ করছে। সেটা হচ্ছে গিয়ে অটোমেটেড ফ্রিকোয়েন্সি কোঅর্ডিনেশন এএফসি এবং এএফসির একটা বড় অংশ হচ্ছে গিয়ে 6 গিগাহার্টজ ব্যান্ডে আসলে এই যে নতুন যে ওয়াইফাই রেঞ্জটা আসছে তার মধ্যে ওয়াইফাই 6 ই এবং ওয়াইফাই 7 চলবে এবং সেখানে আসলে কিভাবে আসলে অলরেডি এই ব্যান্ডে স্যাটেলাইট টিভি চলছে, কেবল টিভি চলছে এবং সেখান থেকে কিভাবে পুরোনো সার্ভিসে ইন্টারফারেন্স যাতে না করতে পারে এবং সেটার জন্য আমরা একটা ছোট একটা কাইন্ড অফ ডেটাবেস করব। সেই ডেটাবেসে চেক করে দেখব যে
লো পাওয়ার ডিভাইসের জন্য আসলে আমরা এটাতে ইউজ করব না। এএফসি ইউজ করব না। কিন্তু যখনই একটা স্ট্যান্ডার্ড পাওয়ারড এপি হবে যেখানে আমরা আউটডোর ব্যবহার করব, সেখানে আমি এএফসি কে বাধ্যতামূলক করব এবং সেটার জন্য কিন্তু আমাকে কোথায় ইনস্টল করতে হবে, কত পাওয়ারে চলতে হবে, এর পাশাপাশি কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করব সেখানে এএফসির ডেটাবেজে সে চেক করবে যে সেখানে আ কি স্যাটেলাইট বা কেবল সার্ভিস আছে কিনা এবং সেখানে কোন চ্যানেলটা ফ্রি আছে, কত পাওয়ার সেফ হবে, কোন পাওয়ারে চালালে এটা আসলে সেফ হবে সেটাই কিন্তু আসলে আমরা দেখব এবং সেখানে এএফসি যদি আমাদেরকে পারমিশন দেয়, only then we can start the router and then we can push that configuration and then we have that understanding. সেজন্য আমি বলছি যে Wi-Fi is a big issue for an ISP because it's a last mile element. Though it is not kind of like our thing, it's a customer thing, but we should have full control over it. If we don't have full control over the last end of this ডিভাইস, তাহলে যেটা হবে যে আসলে আমাদের যে রিসোর্স, আমাদের হিউম্যান রিসোর্স, আমাদের যে অন্যান্য রিসোর্স যে আমাকে ওখানে মোবিলাইজ করতেছি সেটা আসলে সেটাকে আসলে আমরা প্রপারলি জাস্টিফাই করতে পারি না। এবং আমরা দেখেছি যে ওয়াইফাই এর মেক্সিমাম প্রবলেম দ্যাট ক্যান বি সলভড রিমোটলি রাদার সেন্ডিং somebody into the customer home. সো এই জায়গাটাতে আসলে আমরা এটা নিয়ে আমি সামনে দেখাবো যে আসলে কিভাবে এই ধরনের লজিকগুলো সেট করতে হয়। তবে এটুকু ঠিক যে আমাদেরকে এই ওয়াইফাই বিশেষ করে এই ওয়াইফাই এর জায়গাটাতে আমাদেরকে আস্তে আরো ওয়ার্কআউট করতে হবে যে কিভাবে ওয়াইফাই would becoming would become the game changer in the ISP industry. আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।